দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ শামসেন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেশি রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে এবং সেই উত্তাপ ভোটের ময়দান পেরিয়ে রাজপথেও ছড়াচ্ছে। এরই মধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করার হুমকি দেওয়া হয়েছে এবং 11 তারিখ পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন, নাহলে ঢাকার রাজপথ দখলের কথা বলছেন। বিপরীতে বিএনপি স্পষ্ট করে বলছে যা যা হচ্ছে, যা যা করা হচ্ছে এগুলো হচ্ছে ভোট পেছানো সুস্পষ্ট ষড়যন্ত্র। এরকম অবস্থায় এনসিপিও বলছে যে তারা রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যদি জুলাই সনদ বাস্তবায়ন এবং বিচার প্রক্রিয়া নিয়ে যদি দলগুলো অবস্থান পরিষ্কার করে, পুরনো দলগুলো, তাহলে যে কারোর সঙ্গে তারা ঐক্য করতে প্রস্তুত। এইসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নাহরিন ইসলাম খান। ডক্টর নাহরিন, স্বাগত আপনাকে। আছেন আল মামুন রাসেল, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। রাসেল, আপনাকেও স্বাগত। এবং আছেন তাজনুভা জাবিন, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। জাবিন, আপনাকেও স্বাগত। তাজনুভা জাবিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ভোট পেছানো বা ভোট যখন কাছাকাছি আসছে তখন অনেকগুলো বিষয় ঐক্যমত হয়নি, বিশেষ করে পিআর এবং গণভোট আগে না পরে, এবং সেটি নিয়ে পুরনো দুটি দল বিএনপি এবং জামাত একেবারেই বিপরীতমুখ অবস্থানে। সবশেষ খবর হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যখন 7 দিনের একটা সময়সীমা রাজনৈতিক দলগুলোকে বেঁধে দিয়ে ঐক্যমতে পৌঁছানোর অনুরোধ করা হয়, আপনাদের একটা 8 বা 9টি দল মিলে একটা জোট করে আপনারা আলোচনা করেছেন, সেটি থেকে এক ধরনের আলোচনার উদ্যোগ চলছে। আজকে জামাতের উদ্যোগে বিএনপি মহাসচিবকে ফোন দিয়েছেন ডক্টর চৌধুরী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উত্তরে বিএনপি মহাসচিব বলেছেন তিনি তার দলীয় ফোরামে আলোচনা করে প্রয়োজনে একসাথে বসবেন। এখন এইভাবে আসলে ঐক্য হবে কিনা, অথবা যদি এই ঐক্যটা না হয় তাহলে নির্বাচনের ভবিষ্যৎ কি হবে? ধন্যবাদ আপনাকে মিশু ভাই, এবং সাথে যারা আছেন, দর্শক যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা। আসলে জুলাইয়ের পরে অল্প কিছুদিন, কয়েক মাস হয়তো আমরা রিফর্ম, বিচার এগুলা নিয়ে অনেক সরব ছিলাম। তারপর আসলে বড় রাজনৈতিক দলের নেতৃত্বে মোটামুটি সবাই নির্বাচনমুখী, মানে নির্বাচন সবাই চেয়েছে, মানে আমরাই হয়তো একা সংস্কার বিচারের দিকে পড়েছিলাম। তো এখন যখন 1-1.5 বছর পরে আসলে একদম নির্বাচনের খুব কাছাকাছি আমরা, 2টা বড় রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আমাদের আজকে থেকে মনোনয়ন ফর্ম আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হচ্ছে, আমাদের তালিকা প্রকাশ হবে এবং জুলাই সনদ নিয়ে আমরা একদম শেষ দিকে বলা যেতে পারে। এখন এসে এই ধরনের মানে কর্মসূচি আসলে কাম্য না। কেন কাম্য না এবং এটা ভালোও না? কেন আমি এটা বলছি, কারণ এই আমরা যারা এখন গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছি, আমাদের কিন্তু ফ্যাসিবাদ বিরোধী একটা পক্ষ আমরা। তো আমাদের কিন্তু কিছু দায়িত্ব আছে, ঐতিহাসিক দায়িত্ব আছে, রাজনৈতিক দায়িত্বও আছে। এখন আপনি কোন বিষয়টা নিয়ে মাঠে যাবেন বা রাজপথে যাবেন বা কোন বিষয়টাকে আপনি প্রাধান্য দিবেন, এটাকে আপনাকে আগে ঠিক করতে হবে। আমরা দেখলাম যখন জুলাই সনদে ঐক্যমত কমিশনে আলোচনা চলছে, তখন লোয়ার হাউস পিয়ার, যেটা আলোচনায় ছিল না, সেটা নিয়ে আলোচনা চলাকালীন তারা রাজপথে গেলেন। এটা কিন্তু পরবর্তীতে তারা আবার সই করলেন, তার মানে জামাত ইসলাম। আবার এখন আপনি দেখেন গণভোটের সময়টা, এই সময়টা কিন্তু প্রাইম না। মূল আলোচনা বা তর্কের জায়গাটা কিন্তু আপনার জুলাই সনদের বৈধতা, আইনি বৈধতা, এবং এটা বিগত সময়ে সংবিধান সংশোধনগুলো যেভাবে আদালত দ্বারা চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়ে গেছে, এবারের উদ্দেশ্য হচ্ছে যাতে বাতিল না হয়, টেকসই হয়। খুব সোজা কথা, খুবই সিম্পল। এবং নোট অফ ডিসেন্টটাও একটা, আমি এখন বলবো যে আচ্ছা ঠিক আছে, একটা দলের এটা থাকতে পারে, কিন্তু আপনি দেখেন, এবং বিচারের ব্যাপারেও কিন্তু আমরা এই মাসেই হাসিনার একটা রায় আশা করছি। তাহলে হ্যাঁ, নভেম্বরে। তাহলে আপনি যখন সব দল একটা গুছিয়ে আসছে নির্বাচনের জন্য, আমরা কিন্তু কখনোই, যদিও আমাদেরকে বিভিন্নভাবে এনসিপিকে ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে যে তারা সংস্কার এবং বিচারের কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা করছে, গত 1 বছর ধরে আমরা কিন্তু এই কথা শুনে এসেছি, কিন্তু আমরা এটা ডিফেন্ড করতে পারি নাই। কিন্তু এখনো আমরা বলছি যে আমরা কিন্তু নির্বাচনের জন্যই আগাচ্ছি, এবং আমাদের প্রত্যেকটা সংগঠক, কেন্দ্রীয় সংগঠক বা তৃণমূল পর্যায়ে কিন্তু নির্বাচনমুখী। এবং কিন্তু আমরা এই জুলাই সনদের, যেটাতে আমরা ছিলাম, যেটার জন্য আমরা সনদে সই করি নাই, ওই বিষয়টাতে কিন্তু আমরা এখনো আছি।
তাহলে আপনি ওই বিষয়টাতে এক সপ্তাহ সময় পেয়ে আপনি এটা নিয়ে আলোচনা না করে, এই যে আপনি বললেন 9 দলের মধ্যেও কিন্তু এই সংক্রান্ত আলাপই চলছে, তাহলে আবার রাজপথে যাওয়া এটা একটা দিক। আপনাকে আবার দেখতে হবে আপনার মনোনয়নের প্রার্থী তালিকা প্রকাশ করার সাথে সাথে আজকে একজন গুলিবিদ্ধ হয়েছে, এটা কিন্তু কারো জন্য ভালো বার্তা দেয়, মারাও গেছে। তারপর আপনার জামাত ইসলামের কিন্তু ইউজুয়ালি অন্তর্কোন্দল হয় না, তাদের 4টা আসনে প্রকাশ্যে অন্তর্কোন্দল হচ্ছে, 4টা আসনে মানে ভিতরে ভিতরে চলছে। তাহলে এগুলো, এবং আপনি দেখেন আমি আজকে আরেকটা জায়গায় শুনছিলাম যে জুলাইয়ের সময় যে অস্ত্রগুলা লুট হয়েছে, আমাদের তো শুধু অন্তর্কোন্দল বা অপর পক্ষের না, আমাদের কিন্তু ওই ফ্যাসিস্টের ভয়ও আছে। সেই অস্ত্র লুটগুলা কিন্তু মাত্র 1,500 অস্ত্র উদ্ধার হয়েছে, 20% হয়নি। তাহলে এই নির্বাচনটা কিন্তু অনেক দিক থেকে এই কয়েকটা রাজনৈতিক দলের জন্য ঝুঁকিপূর্ণ। একটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন মনে আসছে বলে বলা, একটা সময় মনে হতো যে আপনার দল অর্থাৎ এনসিপি অনেক বেশি, যেহেতু ডান বাম সব পন্থার লোকজন নিয়ে আপনারা একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করার চেষ্টা করছেন, একটা সময় মনে হতো যে আপনারা অনেক বেশি জামাতের দাবি বা কর্মসূচির সঙ্গে একমত। এমনকি আপনারা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে হাসনাত আব্দুল্লাহ রাজপথে নামলেন, তখন সেটিও বাস্তবায়নে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা একটা বিপুল সমর্থন দিয়েছিল, ফলাফল সেটি হয়েছে। তারপরে হঠাৎ করে এখন কি আপনারা অনেক বেশি প্রো বিএনপি, এবং এর সঙ্গে যদি আপনারা গতকালকে বিবৃতি দিয়েছেন প্রথম আলোর প্রকাশিত খবরটি ভুল, কিন্তু আসলে কি তলে তলে বিএনপির সঙ্গে কোনো ঐক্য হচ্ছে, নাকি আপনারা নিশ্চিত হয়েছেন যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে ফলে তাদের সঙ্গে থাকা ভালো, সেই কারণে কি জামাতের বিরোধিতাটা এখন বেশি প্রকাশ্যে করছেন? না, এরকম কোনো কিছু নাই, এটা কিন্তু আমরা বারবার বলছি। আপনি যে বললেন একদম শুরু থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনৈতিক চলা, মানে আমি যদিও কম বুঝি বা আমি নতুন, তারপরে এটা ঠিক যে দেখেন রাজনীতিতে চলার পথে আপনার যার সাথে আপনার মতের মিল হবে, আপনি কিন্তু তার সাথে এক ধরনের আন্দোলনে, এক ধরনের সমঝোতায় যেতে পারেন। এবং আওয়ামী লীগ প্রশ্নে শুধু 2-3টা দল না, আমার মনে হয় বিদ্যমান সব রাজনৈতিক দল আমরা এক পেজে, কেউ একটু আগানো পিছানো কারো থাকতে পারে। সো ওই সময়কার আন্দোলনটা কিন্তু, যেটা আমরা একসাথে স্ট্যান্ড নিয়েছি, তার মানে এটা না যে আমরা তখন বুঝাতে পারি নাই। আবার এখন যখন আমরা সংস্কার বিমুখ যারা বা এই জুলাই সনদের ব্যাপারে যারা কোনো ধরনের কনক্রিট কনক্লুশনে আসছে না, তাদের বিরোধিতা করছি, বা আমরা কারো সাথে একমত হচ্ছি কোনো প্রশ্নে, জুলাই সনদ প্রশ্নে হোক, নির্বাচন প্রশ্নে হোক, যে প্রশ্নে হোক, তখন আবার ওই দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচনী ঐক্যজোট এটা সম্পূর্ণ আলাদা জিনিস, এটাতে অনেক ধরনের আলোচনা থাকতে পারে। এটা আমরা কিন্তু বারবার বলছি, আমরা হারি জিতি আমরা এককভাবেই চেষ্টা করব, এবং জনগণও আমাদেরকে কিন্তু সেভাবে চায়। এখন আমাদের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু আমরা যদি মনে করি যে জনগণের কাছে আমাদের যোগ্যতাটা এটাতে বেশি, এই অপশনে বেশি, কোন অপশনে যে আমরা এককভাবে নির্বাচন করব, তাহলে অবশ্যই আমরা ওটাতে যাব। কিন্তু এখনকার কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, বা অন্য 9টা রাজনৈতিক দল বলেন, সবার মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা আছে, বা এক ধরনের মারামারি বা মুখ দেখা দেখে অবস্থা বন্ধ নাই। তো আমার মনে হয় কি এটা সময় গড়াতে গড়াতে এটা একটা স্টাবলিশ হবে আপনাদের মাঝেও, জনগণের মাঝেও, যে আলোচনা করলে বা কোনো দাবিতে এক পক্ষ নিলে কেউ হেলে যাচ্ছে না। জি, আমি একটু রাসেল ভাই আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে জামাত বিশেষ করে এখন গণপরিষদ নির্বাচন নিয়ে, ধরেন ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন ধরে অনেক টাকা ব্যয় করে খাওয়া দাওয়া করে যে আলোচনা হলো, সেখানে গণপরিষদ নির্বাচন মূল আলোচ্য ছিল না, এটা সেখানে যাওয়া সবাই বলছেন। এখন এসে জামাত গণপরিষদ নিয়ে যে হার্ডলাইনে আজকে গেল, এবং যে টোনে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বললেন, হাঙ্কি পাঙ্কি চলবে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা আঙ্গুলে ঘি উঠবে, যেটাকে বিএনপি স্পষ্টতই বলছে এটা ভোট পেছানোর ষড়যন্ত্র। জামাতকে আসলেই ভোট পেছাতে চায়? কারণ ভোট পেছালে জামাতের তো লাভও আছে, কারণ জামাত এখন সম্ভবত তার প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে ভালো সময়টা পাস করছে রাজনৈতিকভাবে, ফলে আসলে কি জামাত ভোট পেছানোর ষড়যন্ত্র করছে? জি, অসংখ্য ধন্যবাদ মিশু ভাই এই চমৎকার আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট আছেন, ওনাদেরকেও ধন্যবাদ। আপনি যে চমৎকার কথাটা বলেছেন সেটি হচ্ছে গণপরিষদের জন্য জামাতের আজকে যে স্মারকলিপিটা প্রদান করেছে, সেখানে 8টি দল আছে, জামাত সহ 8টি দল আছে, সেখানে ইসলামিক দলও আছে, আবার এর বাইরে কিছু 2টি দল আছে, সেখানে 5টি দফা আছে। এগুলো কি? আমি মনে করি এই 5টি দফা সকলের হওয়া উচিত। বিএনপিরও হওয়া উচিত ছিল, এনসিপিরও হওয়া উচিত ছিল। সেটি কি ছিল? সেটি ছিল, প্রথম দফা ছিল জাতীয় এই যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, তারপর গণভোট। জুলাই সনদের আইনি ভিত্তি কার জন্য প্রয়োজন? বিএনপির জন্য প্রয়োজন, এনসিপির জন্য প্রয়োজন। বিএনপির জন্য কোথায় প্রয়োজন? বিএনপির জন্য ওই জায়গায় প্রয়োজন
আপনি দেখেন বর্তমান যে সরকারটা আছে, এই সরকার আমরা অনেকভাবে বলি সাংবিধানিক সরকার, আবার কেউ বলি না সাংবিধানিক সরকার না, এটা আমাদের অ্যাপ্লাই ডিভিশন আর্টিকেল 106 দিয়ে এটাকে বৈধ করা হয়েছে। কিন্তু আমাদের সংবিধানে কি আছে? সংবিধানে আছে 3 মাসের মধ্যে ইলেকশন করতে হবে। 3 মাসের পরবর্তীতে যদি না পারা হয় তাহলে আরও 3 মাস, 6 মাস। তার মানে ফেব্রুয়ারিতে এটা সময় শেষ হওয়ার কথা। তার মানে এখন যে সরকার, এই সরকার যদি আইনিগতভাবে এই সরকারের কি আইনি ভিত্তি আছে কিনা, তাহলে এই সরকার যদি কোনো আসলে আমি সেটি বলছি, এই সরকার যদি কোনো নির্বাচন আয়োজন করে তাহলে সেটার আইনি ভিত্তি আছে কিনা। আমি খুব আমি আপনাকে এই কোট করছি, কয়েকদিন আগে অ্যাপ্লাই ডিভিশনে একটি এই নিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা শুনানি হচ্ছিল। সেখানে বিএনপির প্রতি আইনজীবী তাদের শুনানিতে এভাবে অ্যাড্রেস করেছেন, আমি কোট অ্যান্ড আনকোট করে আপনাকে বলছি। ওনারা এভাবে বলেছে, আমি প্রথমে ক্ষমা চিনি যে আমি একটু অসুস্থ, তারপর আপনাদের কমিটমেন্ট দিয়েছি এজন্য আসা। সেখানে বলেছে যে 1-11 সরকার তাদের পাওয়ার ছিল 6 মাস, তারা 2 বছর কন্টিনিউ করেছে। তো সুতরাং সে 1-11 সরকার ছিল অবৈধ, সে অবৈধ সরকারের যে নির্বাচন হয়েছে সেটা ছিল অবৈধ, এবং নির্বাচনী সরকারের যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে সেটা ছিল অবৈধ, প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারে যে এটা বাতিল করেছে সেটাও ছিল অবৈধ। তার মানে বিএনপি যখন ওই জায়গায় এটা অ্যাড্রেস করছে, তাহলে বর্তমানে এই সরকার কি বলবে? আজকে 10-15 বছর পরে ওই 2008 সালের নির্বাচনটা অবৈধ আমরা বলছি। কেন বলছি? কারণ তাদের যে সময় ছিল সময় পার হয়ে গিয়েছে। আজকে যে বর্তমান এই সরকারের আইনিগত ভিত যদি না হয়, তাহলে ভবিষ্যতে 10-15 বছর পরে আজকে যারা জুলাই যুদ্ধে ছিল, আমিও জুলাই যুদ্ধে ছিলাম, আমি ছাত্রদেরকে আইনি সহযোগিতা দিতে, আমি শত শত ছাত্রদেরকে ফ্রি আইনি সহযোগিতা দিয়েছি। এই সরকারকে নির্বাচনের পরে যে দলটি সংসদে সংখ্যাগরিষ্ঠ হবে তারা গিয়ে সেটিকে বৈধতা দেবে, সংসদ তো সার্বভৌম। আপনাকে 11 সরকারকে তো আওয়ামী লীগ সরকার বৈধতা দিয়েছে, কিন্তু এখনো সেটা প্রশ্ন আসে না। কেন আসে? কারণ 11 সরকারের মেয়াদ ছিল 6 মাস, তারা কন্টিনিউ করেছে 2 বছর। এই সরকারের মেয়াদ যদি আপনি আইনিভাবে দেখেন তাহলে 6 মাস, তারা কন্টিনিউ করছে। ফেব্রুয়ারিতে 25 ফেব্রুয়ারিতে সময় শেষ হওয়ার কথা, তাহলে কন্টিনিউ করছে। তাহলে আপনি দেখেন জুলাই সনদের আইনি ভিত্তিটা কেন প্রয়োজন? জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন হচ্ছে পরবর্তী যে নির্বাচন হবে, এই নির্বাচনটা বৈধ হওয়ার জন্য, এই নির্বাচন নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে, এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন। এবং কি যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জুলাই যোদ্ধা ছিল, তাদের কি কোনো ইনডিমনিটি দেওয়া হয়েছে? আপনি দেখেন 1971 সালে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, মুক্তিযোদ্ধা ছিল, 1973 সালে একটা ইনডিমনিটি অর্ডার করা হয়েছে। যারা যুদ্ধ সময়ে যারা বিহারিদেরকে হত্যা করেছে, পাকিস্তানিদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা হবে না। কিন্তু বর্তমানে এই যে আন্দোলনে পুলিশ মারা গিয়েছে, এই আন্দোলনে আওয়ামী কর্মী নেতারা মারা গিয়েছে, তাদেরকে ভবিষ্যতে যে তাদেরকে পুলিশ মারার কারণে এই যারা জুলাই যুদ্ধ আছে তাদের বিরুদ্ধে মামলা হবে না, এই সিউরিটি আপনি কীভাবে দিবেন? তাহলে সেই ইনডেমনিটি অর্ডারটা কোথায়? সে আইনি ভিত্তিটা কোথায়? তাহলে আজকে সকলকে রক্ষা করার জন্য, এবং কি শুধুমাত্র রাজনৈতিক দলদেরকে না, আপনি যদি উপদেষ্টা মণ্ডলী তাদেরকে নিজেরা বাঁচানোর জন্য জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। তার মানে হচ্ছে ন্যায় বা অন্যায় যা কিছু এই অন্তর্বর্তী সরকার করছে সেটিকে বৈধতা দেওয়ার জন্য জুলাই সনদ। এবং কি কিন্তু সেই জিনিসটা বিএনপি কেন বুঝবেন ভাই? বিএনপি তো এই দেশের একটা পুরনো দল, তারা একাধিকবার এই দেশ চালিয়েছে দীর্ঘদিন, ফলে তাদের বোধগম্য না হলে ধরেন জামাত চাচ্ছে বলে এটা বিএনপিকে কেন চাইতে হবে? দেখেন বিএনপি, আপনি দেখেন এবারে যতগুলো সংস্কার হয়েছে, 47টি সংস্কারের কথা আসছে, তার মধ্যে 15টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, 4টি দিয়েছে জামাত, 1টিতে দিয়েছে এনসিপি। তাহলে দেখেন জামাত কিন্তু তার 4টি নোট অফ ডিসেন্টিং যেগুলো দিয়েছে, এগুলো কেন এবারের মধ্যে আসা হয়নি এটা নিয়ে কোনো আন্দোলন করছে না। তারা আন্দোলন করছে, আপনি দেখেন 15টা নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপির কথা হচ্ছে যে 15টা বেসিক যে সংস্কার ছিল, রিফর্ম ছিল, সেগুলো কি ছিল? বেসিক সংস্কারগুলো কি ছিল? 2 কক্ষ বিশিষ্ট, বিএনপির 31 দফার মধ্যে 2 কক্ষ ছিল। পরিষ্কার রাসেল, তার মানে কি 11 তারিখ থেকে রাজপথ আপনারা উত্তপ্ত করবে জামাত? না, বা এটি নিয়ে আন্দোলনটা যৌক্তিক এখন, এবং সেটির কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে সেই দায়ভার কে নিবে? দেখেন ওনারা কি করবে এটা ওনাদের বিষয়। আমার যেটা আমাদের দেশে যেটাকে বলে যে শক্তের ভক্ত নরমের জম, আমরা কোনো কিছু বাংলাদেশে এ পর্যন্ত কোনো কিছু আন্দোলন ছাড়া হয়নি। আমি শুধু যদি আপনি একটু সময় দেন, আপা যেটি বললো যে আন্দোলনটা কাম্য না, দেখেন বারবার বলা হচ্ছে যে কাবিননামা সই করে এরপরে আপনি কেন এই ওয়াইফকে আপনি সংসারে আনবেন না? তাহলে 3 দল 3 কাজ করেছে। বিএনপি করেছে, কাবিননামা সই করেছে, কিন্তু সংসার কন্টিনিউ করবে না।
এনসিপি কাবিননামায় সই করে নাই, তাদের কত হচ্ছে আগে সংসারটা নিশ্চিত করতে হবে, তারপরে তারা কাবিননামায় সই করবে। আর জামাতের জায়গা কোথায় ছিল? জামাতের জায়গায় ছিল আমরা কাবিননামায় সই করেছি, সংসার যেভাবে করতে হবে, যে কোনো যেহেতু আমরা কাবিননামায় সই করেছি, তাহলে সংসার নিশ্চিত করার জন্য আমাদেরকে যা যা করা তা করতে হবে। তাহলে কোন দলের অবস্থানটা ভালো অবস্থানে আছে? কোন দলের অবস্থানটা ভালো অবস্থানে আছে? তার মানে আমাদেরকে বুঝতে হবে এই যে জুলাই সনদ এবং গণভোট, যে 5টি দাবিতে আজকে স্মারকলিপি প্রদান করা হয়েছে, প্রত্যেকটি দাবি প্রত্যেকটা দলের হওয়ার কথা। জুলাই পরবর্তীতে যাদের অবদান কন্ট্রিবিউশন রেখেছে, প্রত্যেকটা দাবি প্রত্যেকটা দল এবং দেশের জন্য করা কিন্তু সেটি কেন হচ্ছে? ডক্টর নাহিরুল ইসলাম খান, আপনি নিশ্চয়ই শুনছিলেন অ্যাডভোকেট আল মামুন রাসেলকে। প্রশ্ন হচ্ছে যে ধরেন এই নভেম্বরের প্রায় মাঝামাঝি এসে জামাত ইসলাম স্পষ্ট করে বলছে যে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোটের তফসিল ঘোষণা করতে হবে, এবং সেটি না হলে তারা ঢাকার রাজপথ উত্তপ্ত করবেন বা যা যা হুমকি দেওয়ার, রাজনীতির ভাষায় পলিটিক্যাল রেটরিক বলি বা খানিকটা একটু উস্কানিমূলক সেই ভাষায় বলছে। এইটাকে বিএনপি যখন ভোট পেছানোর ষড়যন্ত্র বলছে, এর পেছনে আসলে কি জামাত ভোট পেছানোর মতো ষড়যন্ত্র করতে পারে এবং সেই কারণে কি ভোট পেছাতে পারে? জামাতের সেই শক্তি আছে, অথবা সরকার কি সেই ফাঁদে পা দেবে মনে হয়, বা নির্বাচন কমিশন সেই ফাঁদে পা দিবে? মিশু, আপনার কথা দিয়ে শুরু করি। আপনি বললেন না যে ইতিহাসে জামাতে এই মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে আছেন, তাই না? আপনি দেখবেন যে তারা খুব বড় জনসভা করছে, অনেক মানুষ হচ্ছে। আজকে দেখেছেন যে কেমন জনসভা তারা করেছে। তো তাহলে জামাতের ইলেকশন পেছানোর ক্ষমতা, মানে তারা তো নিজেরাই ভাবছেন তাদের সেই ক্ষমতাটা আছে, তাই না? তারা তো দেখবেন যে আপনি জরিপগুলোতে প্রত্যেকটা জামাতের নেতারা এসে জরিপ নিয়ে কথা বলে, তাই না? এটা সব জায়গাতেই বলি যে জরিপ কেমন করে হয় আমরা সবাই জানি। তো তারা তো ধরেই নিয়েছে তারা ক্ষমতায় আসবেন, এবং শুধু ক্ষমতায় আসবেন না, ক্ষমতায় আসার পর কি কি করবেন। যেমন নারীরা 5 ঘন্টা কাজ করবে, তারপরে মেয়েরা শুধু মেয়েদের সামনেই নাচবে, তাই না? আরও কত কিছু ফর্মুলা তারা দিয়ে দিয়েছেন। গানের শিক্ষক থাকতে পারবে না। তাহলে আপনি কি করে ভাবছেন যে জামাতের ক্ষমতা খুব কম? আমি তো ভাবছি না। দেখুন, আমি এইখানে কিছু কথা আপনাকে বলতে চাই। গানের শিক্ষক থাকবেন, এটি তো অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। না, এটা তো এখন, কিন্তু জামাত তো প্রথমে বলেছে না যে গানের শিক্ষক থাকতে পারবে। এই প্রসঙ্গগুলো তো তারা বলেছে। আপনি মনে করছেন যে আমরা তো সবসময় এটা বলি যে সরকারের ভেতরে সরকার, শ্যাডো গভর্নমেন্ট, তাই না? আমি যে প্রসঙ্গটাতে ছিলাম, এই যে দেখেন ক্ষমতাবান, ক্ষমতাশালী যে শব্দগুলো ব্যবহার করা হয়, বা আপনি বলছেন জামাতের হুমকি। আপনি মনে হয় জানেন পরশুদিন আমার নামে একটি কেস হয়েছে, সিরাজগঞ্জ 2-এর জামাতের যিনি এমপি প্রার্থী, তিনি আমার নামে কেস করেছেন। হ্যাঁ, আপনি আমাকে এই প্রসঙ্গে আমি একটু বলি যে আপনি আমাকে বলেন একটা ফটো কার্ড যেটা আমি বানাইনি, আমি বলার আগে সেটা 2 সপ্তাহ ধরে লাখ লাখ শেয়ার হয়েছে। আমার কাছে অজস্র স্ক্রিনশট আছে। দুনিয়ার পুরুষরা এটাকে শেয়ার করেছেন। জামাতকে দুনিয়ার পুরুষরা মুনাফেক বলেন, জামাতকে বলেন যে শিবির মিথ্যাবাদী, এই কথা বলেন যে জামাতের লোকজন কাফের, এগুলোও তো বলেন। আপনি কি কখনো দেখেছেন কোনো পুরুষের বিরুদ্ধে জামাত মামলা করেছে টকশোতে কথা বলার জন্য? জামাত এই মামলাটি করেছে, আমাকে করেছে, কারণ আমি হচ্ছি সেই নারী যে নারী এখানে বসে প্রশ্ন করি যে জামাতের আমির কি করে বলেন যে তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে নারীকে যখন আপনি রোজগারের কাজ করতে দিবেন সেটা তার প্রতি ইনজাস্টিস করা হবে, তাই না? আমি সেই নারী যে নারী প্রশ্ন করি যে জামাত ইসলাম না, ইসলামের সেন্টিমেন্ট নিয়ে কাজ করে, তাই না? বা জামাতের তো কেস করা দরকার ছিল সেই মৌলানা ভাসানীর উপর, কারণ তিনি বলেছেন যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাতি ইসলামের ইসলাম তেমন ইসলাম নয়, তাই না? তাহলে এত যে ওনাদের মানহানি হয়, হ্যাঁ, ওনাদের এই যে হুমকিগুলো ওনারা দেন, আপনি কি মনে করেন যে এটা শুধু একটা সাধারণ কোনো কিছু? তা তো নয়। এই হুমকিগুলোর পেছনে দেখেন, আজকে ওনাদের তাহের সাহেবের বক্তব্যগুলো শুনেছেন যে একটা রাজনৈতিক দলের এত বড় নেতা, তার শব্দের ব্যবহার হাঙ্কি পাঙ্কি। তিনি কি বলেছেন? আঙুল বাঁকা করতে হবে, ঘি আমাদের লাগবেই। মিশু, এই যুগে তো আমি বলবো যে ঘি বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই না? ঘি খাওয়াটা একটু মেপে টেপে খেতে হয়, কিন্তু উনি বলেছেন ঘি ওনাদের লাগবেই, তাই না? এই যে শব্দে, তার কয়েকদিন আগে বলেছেন তাওয়ার মধ্যে কি বুট ফুটছে। তাহলে দেখেন, তাওয়া, ঘি, বুট, হ্যাঁ, সবই কিন্তু রান্নাঘরের বিষয়। এবং নারীর 5 ঘন্টা কাজ করাও কিন্তু বিশাল একটা ফ্রেমওয়ার্ক, যে নারীকে 19 ঘন্টা ঘরের ভিতর বন্দি করে রাখার। এটাকে যদি আপনি একটা সরল দৃষ্টিতে দেখেন তাহলে কিন্তু হবে না। আমি তাই বলতে চাই যে বাংলাদেশের নারীদের, যে যারা এবার ভোট দিবেন, তাদেরকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে যে তার নিজের জায়গাটা কোথায়। যেমন এই ভাইয়ের একটি কথা আমি বলি, শব্দের ব্যবহার আপনি দেখেন। উনি একটি রাজনৈতিক পরিসরকে ডিভোর্স, বিয়ে, কাবিননামা এগুলো দিয়ে বলছে। আমি মনে করি এই বক্তব্যটি উনি বিভিন্ন দলকে কোট করেছেন, মানে কোট করেছে। এবং এটা বলা মানে আপনি বিষয়গুলো একটু দেখেন যে একটা দলকে আপনি যখন রাজনৈতিক বক্তব্য দিবেন, আপনার শব্দের ব্যবহার শালীন হতে হয়। মানে এই যে কাবিননামা, ডিভোর্স, সংসার করা, এনসিপি নাকি সংসার
করতে চাচ্ছে, কাবিন নামায় সাইন করতে যাচ্ছে না। প্রত্যেকটি বিষয়ের সাথে কিন্তু ইসলাম, নারী এবং রাজনীতি একটা সম্পর্ক আছে। তো আপনি যখন মিডিয়াতে এসে কথা বলবেন, শব্দের চয়নটা খুবই গুরুত্বপূর্ণ হওয়া উচিত আমি মনে করি। যেমন আমি এখন আরেকটু অন্য প্রসঙ্গে কথা বলি, যেগুলো আপনি বলছিলেন যে যেমন তাসনুবা বলছিলেন যে এনসিপি সবসময় ইলেকশনের কথা পরে বলেছে, সংস্কারের কথা, কিন্তু এখন এনসিপি ইলেকশনের কথা বলে, ইলেকশনের বিরুদ্ধে তাদের কোনো কথা নেই। কিন্তু আপনি দেখেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু একদম দ্ব্যর্থহীন কণ্ঠে এক সময় বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, তাই না? এই জন্য আমরা যে তাদেরকে বলি যে তারা ইলেকশন চায় নাই, হ্যাঁ, এটা বলা তো কোনো দোষের কিছু না, কারণ আপনার টপ নেতা যখন এভাবে কথা বলবে, আমি তো আসলে ওইভাবেই ভাববো। যেমন আরেকটা কথা তাসনুবা বলেছেন যে আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই একমত। হ্যাঁ, উনাদের একজন নেত্রী কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে আওয়ামী লীগ এবং জামাত মুদ্রার এপিটোপিট। তাসনুবার এই ভুলটি আমি ভাঙিয়ে দেই যে আওয়ামী লীগের প্রশ্নে এই মুহূর্তে জামাত একমত নয়। হ্যাঁ, কারণ আমার যে কেসটি করা হয়েছে, আপনি যদি আরজিটি দেখেন মিশু, আরজির মধ্যে লেখা আছে যিনি কেসটি করেছেন উনি প্রফেসর, ওনাকে লিখেছেন প্রফেসর জাহিদুল ইসলাম। এটা আবার বলে রাখি যে এটা ডেইলি স্টারে তাকে প্রফেসর লিখেছে, এই প্রসঙ্গে আমি আরেকটু পরে কথা বলছি। তো সেই আরজিতে লেখা আছে যে আমি আওয়ামী লীগের ভোট পাবো, আমি নিশ্চিত। আওয়ামী লীগের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক আছে, আমি লাইন টু লাইন মুখস্থ নাই, যিনি মামলার বাদী এবং উনি এমপি প্রার্থী সিরাজগঞ্জ 2-এর। তাহলে আমরা যে ভাবি যে আওয়ামী লীগের ক্ষেত্রে জামাত, বিএনপি এগুলো কোনো ভাগ নাই, সবাই হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ, আসলে না। জামাতের সাথে আওয়ামী লীগের এক ধরনের সখ্যতা কিন্তু তৈরি হয়েছে। আর যে প্রসঙ্গটিতে বলতে একটু হেজিটেট ফিল করছিলাম, যেটি কালকে আমি একটি টকশোতে বলেছি, যে দেখেন আপনার মানহানি হয় কখন, যখন আপনি একটা কিছু বলেছেন বা বলেননি, সেটা একটা ফটো কার্ড দিয়ে কেউ একজন একটা রেফারেন্স দিয়েছে, তখন আপনার মানহানি হয়। কিন্তু এই মিডিয়া ক্রমাগতভাবে জামাতে ইসলামের মান উন্নয়ন করেছে। যেমন ধরেন যিনি কেসটি করেছেন, ডেইলি স্টার লিখেছেন প্রফেসর জাহিদুল ইসলাম প্রফেসর নাহরিনের এগেইনস্টে কেস করেছেন। ডু ইউ নো মানে এই প্রফেসররা কারা? জামাতে ইসলামী এমন একটি দল, যে দলে আপনি গেলে সবাই প্রফেসর হয়ে যায়, সবাই ডক্টরেট ডিগ্রি পায়, অথচ আপনি দেখবেন, আমি খোঁজ নিয়ে দেখেছি, উনি একটি ডিগ্রি কলেজের প্রভাষক। বা জামাতের গোলাম আজম, আমরা সবাই তাকে অধ্যাপক গোলাম আজম বলি, গোলাম পরোয়ার উনাকে আমরা অধ্যাপক বলি। উনারা, আপনি দেখবেন যে জামাতের নেতারা যারা অধ্যাপক লেখেন, তারা ভেড়ামারা ছাগলনাইয়া কলেজেও 3 বছরের বেশিও মনে হয় কোনো জায়গায় লেকচারার হিসেবেও ছিল না। আমি আজকে 21 বছর শিক্ষকতা করে আমি অধ্যাপক হয়েছি, আমার অধ্যাপকতা নিয়ে তারা প্রশ্ন তোলেন, কিন্তু তারা যে এইভাবে অ্যাবিউজ অফ ডেজিগনেশন তারা যে এটা ব্যবহার করেন, তাতে তাদের কিছু হয় না। সো আমি এই মুহূর্তে বলতে চাই যে জামাতে ইসলামী যে কাজটি এই মুহূর্তে করছে, তারা একটি ভয়ের সংস্কৃতি তারা চালু করছে, এবং দ্ব্যর্থহীন কণ্ঠে তারা যে মেসেজটি জনগণের কাছে দিতে চায়, যে আমি মনে করি জামাতে ইসলামী ইলেকশন পেছানো একটি মানে পদক্ষেপ নিচ্ছে। আমি একটা বিরতি নিয়ে বিরতির পরে আমরা একটু বুঝতেও চাই যে আঙ্গুল আসলে জামাত ইসলাম যে বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে, সেইটি তো আসলে একটা পলিটিক্যাল রেটরিক নিশ্চিত। এইটার আসলে প্রায়োগিক অর্থ কি তাজনুবা? আপনারা এটা বলতেই বা কি বুঝছেন? এখন আপনি আন্দোলনটা কার বিরুদ্ধে করবেন? যে সরকার, সেই সরকার তো সবাই মিলেই তৈরি করা সরকার, সে বিষয়ে কথা বলবো আমরা দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা কথা বলছি জামাত বিএনপির সমসাময়িক রাজনৈতিক বিতর্ক নিয়ে। আমি একটু তাজনুবা যাবেন আপনার কাছে আসতে চাই যে আঙ্গুল বাঁকা করবে জামাত সোজা আঙ্গুলে ঘি না উঠলে। আমরা খালি চোখে যেটা বুঝি যে যদি গণপরিষদ নির্বাচন আলাদাভাবে না হয়, তাহলে জামাত এই আন্দোলনটাকে রাজপথে নিয়ে যাবে, এবং জামাত যেটি ডেমনস্ট্রেশন করেছে তাদের সেই সক্ষমতাও রয়েছে, এবং জামাত যা যা চেয়েছে, ধরেন 5 আগস্টের পরে তাদের রাজনৈতিক কৌশল বলেন, আন্দোলনের শক্তি বলেন, সেটি দিয়ে তারা সেটা আদায় করেছে। ফলে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদের এই হুমকি ধামকিতে আসলে, অথবা যে আলটিমেটাম দিচ্ছে, সেটাতে আপনারা যারা রাজনীতি করেন তাদের প্রতিক্রিয়াটা কি, বা এটা কি ভয়ের কিছু কিনা? সরকারকে এখানে আত্মসমর্পণ করবে কিনা শেষ পর্যন্ত? আসলে ভয়ের না, আমি যে এক একজন নেতার বক্তব্য বলার ধরন, আসলে যখন বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দেয়, বক্তব্যের আমেজ বা কথা বলার আমেজ টকশোতে যখন কথা বলে তার থেকে আসলে অনেক ভিন্ন হয়। এক একজন এক এক ধরনের বিশেষণ দিয়ে কথা বলে, এবং ভলিউমও কম বেশি হয়। হ্যাঁ, কিন্তু আমি যখন আসলে যখন আমি ক্যামেরার সামনে কথা বলি, আমি মনে করি যে এই সময়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার জনগণ বা আমার অডিয়েন্স আমার কথাটা শুনছে। সো আমি যাতে খুব স্পেসিফিক এবং কনস্ট্রাকটিভ কথা ডেলিভার করতে পারি। সো এই ধরনের বক্তব্যের আসলে বিশেষণটাতে না গিয়ে আমি যদি বলি যে আপনি এখন আসলে ভয় দেখানোর টাইম না,
এটা হচ্ছে প্রথম বার্তা। কেন ভয় দেখানোর টাইম না? কারণ আপনি সরকার আপনাকে এক সপ্তাহ সময় দিয়েছে। আপনি নিজেই 2 সদস্যের কমিটি করেছেন, আপনি নিজেই বিএনপির সাথে ফোনে কথা যোগাযোগ বলছেন, করেছেন। আবার 9 দলের মধ্যে কথা হচ্ছে। এটা কিন্তু 5 বছর পর পর একটা রেজিম পরিবর্তনের সময় না। আপনার কিন্তু ইতিহাসের সাথে জনগণের কাছে কিন্তু আপনার একটা দায়বদ্ধতা আছে। আপনি একা একা একটা নিজস্ব দাবি নিয়ে, এই যে আইনি ভিত্তির কথা বলছি আমরা, আইনের ভিত্তি তো সবাই চাই। এটা তো মানে এই টেবিলে যে 4 জন আছে 4 জনকেই আপনার নিরাপত্তা দিবে এই জুলাই সনদের আইনি ভিত্তি। আমি পিছনের কথার দিকে যাচ্ছি না, কিন্তু আপনি গণভোটের সময় নিয়ে, আপনি যেরকম লোয়ার হাউসের পিয়ার নিয়ে আপনি একটা অনেক বড় মানে ইস্যু করলেন এবং ফোকাসটা আপনি সরালেন, এটা কিন্তু ভালো হলো না। এবং এখনো আপনি জুলাই সনদের আইনি ভিত্তি সবাই চাচ্ছে, আমরা তো সই করি না এটার জন্য, এটা মানে লেংদি হলো আমাদের এটার চাওয়ার জন্য, কিন্তু আমরা তো এটার জন্য রাজপথে যাইনি। আমরা এটার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে আমরা এটার জন্য অপেক্ষা করছি। এটার জন্য আমরা যে প্রস্তাব যে খসড়া ঐকমত্য কমিশন দিয়েছে আমরা সেটার সাথে একমত জানিয়েছি। পাশাপাশি আমরা কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তাহলে আপনারও, জামাতেরও বা অন্য রাজনৈতিক দলেরও কিন্তু এখন এই মানে এই যে এই ধরনের বিশেষণ দিয়ে আপনি অনেক বক্তব্য দেন, এটা এক এক নেতার এক একটা আমেজ, কিন্তু আপনাকে আক্ষরিক অর্থে কিন্তু জনগণের কাছে, দেশের কাছে আপনার দায়বদ্ধতা আছে। সো এই ধরনের বক্তব্য কোন সময় দিবেন এবং ওই সময় আপনি জনগণকে কাছে পাচ্ছেন কিনা, অন্যান্য রাজনৈতিক দলকে কাছে পাচ্ছেন কিনা, এটা ভাবা উচিত। এখন জামাত যদি অনেক লোকের সমাবেশ করতে পারে তাহলে সেটির অর্থ তো লোকজন তাদের সঙ্গে আছে। জামাতের লোকজন নিয়ে কিন্তু আমাদের বরাবরই এটা আসলে একটা মানে অনেকে হয় যে যারা জামাত সমর্থন করে সবাই রাজপথে চলে যায়। হ্যাঁ, যারা দেখা যায় যে মানে আপনি ধরেন আমি রাজনীতি করছি না কিন্তু আমি এনসিপিকে আদর্শ সাপোর্ট করি, আমি তো মাঠে যাব না, আমি তো বাসায় বসে দেখব। কিন্তু জামাতের দেখা যায় যে যারা, এটা এখন আপনি এই পার্সেন্টেজ দিয়ে বাংলাদেশের ভোটের ইয়াতে কখনোই 40% ক্রস করে নাই। এখানে কিন্তু আর সবচেয়ে বড় কথা, আপনার এখন স্টেক হোল্ডারদেরকে কিন্তু আপনার গুনতে হবে। ধরেন ডাকসু, রাকসু, জাকসু নির্বাচনের পরেও কি এই পূর্বানুমান বা এই রেটরিকটি কাজ করে? আমি পুরো পূর্ব আর ইয়া না, কিন্তু আমি বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসের এই জিনিসটাকে জাতীয় নির্বাচনে নিয়ে আসতে চাই না। কেন নিয়ে আসতে চাই না? আমি জামাতকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে চাই। তাদের ইসলাম নিয়ে ভিত্তিক তাদেরা কি রাজনীতি করবে বা তাদের নির্বাচনী ইশতেহার কি হবে সেটাকে আমি মোকাবেলা করতে চাই আমার নির্বাচনী ইশতেহার দিয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে, এটাই হচ্ছে রাজনীতি। হ্যাঁ, জন্য আমি একটু রাসেল ভাই আপনার কাছে আসতে চাই। বিএনপির নেতা, মহানগর নেতা আব্দুল সালাম সাহেব প্রশ্ন তুলেছেন, গণভোট যদি হয়, গণভোটের জন্য যে 1000 কোটি টাকা খরচ হবে সেই টাকা কি ইসলামী ব্যাংক দেবে? ইসলামী ব্যাংক নিয়ে বিএনপির আরও আগে আপত্তি আছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে বলেছে যে ইসলামী ব্যাংক, ইবনে সিনা হাসপাতাল সহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদের জন্য নির্বাচনের দায়িত্ব থেকে দূরে রাখা হয়। আসলে গণভোটের টাকা কে দিবে? আসলে দেখেন, গণভোটের টাকাটার বিষয় একটু দেখেন। যদি আপনার বিএনপি কি চেয়েছে? বিএনপি চেয়েছে গণভোটটা হবে যেদিন ইলেকশন হবে সেদিন, একই দিনে। তাহলে গণভোটের জন্য তো যে বাক্সগুলো জাতীয় নির্বাচনের জন্য করা হবে, গণভোটের জন্য কি সেম বাক্স থাকবে? ভিন্ন বাক্স করতে হবে, ব্যালট করতে হবে, সবকিছু করতে হবে। তাহলে খরচটা বাড়বে কোথায়? আপনি যখন এখনো আয়োজন করেন, পরিবহন খরচ, কিন্তু আপনাকে বুঝতে হবে গণভোটটা বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। সেখানে দেখেন, আপনার যখন আমাদের স্থানীয় নির্বাচনগুলো হয়, সেখানে এমপি, নিজস্ব এলাকার এমপি থাকে, নিজস্ব এলাকার নেতা থাকে, তার নিজস্ব কর্মী থাকে, ব্যালট বাক্স নিয়ে চলে যায়, অহরহর হয়। কারণ দলের চেয়ে তখন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আপনি যখন একটা গণভোট করবেন, সেখানে কিন্তু কোনো ব্যক্তি প্রাধান্য বিষয় থাকবে না, এলাকা ভিত্তিক কোনো প্রাধান্য বিষয় থাকবে না। কিন্তু আপনি যদি জাতীয় নির্বাচনের সাথে করেন, তাহলে এমন হবে, বাধ্য হবেন আপনি যে কোনো একটা আসনে যে কোনো একটা বন্ধ করে দিতে বাধ্য হবেন, কারণ বাক্স নিয়ে চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। আমি কে চলে যাবে, মানে এখন তো কোনো সরকারি দল নাই। দেখেন, আপনি শুধু জাতীয় নির্বাচন বাদ দেন, জাতীয় নির্বাচন যেগুলো হচ্ছে তখন কোনো না কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং সেই দলটি তার ক্ষমতার চর্চা করছে। যেহেতু প্রফেসর ইউনূসের কোনো দল নেই, ফলে সেই এটা কে করবে? এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের চেয়ে যার পেশি শক্তি বেশি সে করে। আচ্ছা, যেমন ধরেন
বিএনপির ইন্টারনাল যে ইলেকশনগুলো হয়েছে, ইন্টারনাল বলতে হচ্ছে তাদের জেলা প্রতিনিধি করার জন্য, সেখানেও কিন্তু এমনও অভিযোগ উঠেছে বাক্স নিয়ে চলে গিয়েছে, বিপরীত পক্ষ বাক্স নিয়ে চলে গিয়েছে, ভোট বন্ধ হয়ে গেছে, অনেকগুলো অভিযোগ কি বিএনপির শক্তি সবচেয়ে বেশি না জামাতের শক্তি বেশি? আমি একটু আসি আপনাকে, দেখেন গণভোটটা যেটা একটা গুরুত্বপূর্ণ, আমি আপার কয়েকটা এতে একটু আসি, একটু ক্লারিফাই করা প্রয়োজন। আপা যেটি বললেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে তো আসলে আমরা সবসময় খাঁচকাটা বিশ্বাসে, মানে আমি একটা স্টোরি আপনাকে একটু কানেক্ট করি। একটা রাজা, তার খুব চোখের সমস্যা, সে একজন কবিরাজকে ডাকলেন। খাঁচকাটার গল্প আমরা জানি না, আমি খাঁচকাটার গল্প বলছি না, একটা রাজার চোখের সমস্যা, সে একটা কবিরাজকে ডেকেছে, যে কবিরাজ বললো আপনি সবকিছু লাল দেখবেন। তো রাজা কি করলো, সকল কিছু লাল করে দিলেন, তার প্রাসাদ হতে প্রজা হতে সকলকে লাল করে দিলেন। এরপরে যখন চোখ ভালো হয়ে যায় তখন সেই এইকে পুরস্কৃত করার জন্য তাকে ডাকার পরে সে যখন আসে তখন তার পোশাক ছিল সাদা, সেটাকে লাল করে দেওয়া হয়। তখন সে বললো লালটা কেন করলা? বলে তুমি তো বলেছো সবকিছু লাল দেখার জন্য। তখন বলে যে আপনি তো রাজা, কিছু করার দরকার ছিল, আপনি শুধু একটা লাল চশমা পরলেই সবকিছু লাল হয়ে যেত। আমরা সবসময় অন্যকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি না। দেখেন আপা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি একজন পিএইচডিধারী শিক্ষক। একটা পিএইচডি শিক্ষক একটা সাধারণ একটা ফটো কার্ড দেখে এত ভয়ঙ্কর একটা এলিগেশন কি দিতে পারে? আপনি দেখেন আপনাদের যমুনা টিভির অনেক সময় লেখা আনোয়ার টিভি, একটা ফটো কার্ড বের হচ্ছে। এখন আমরা সচেতন নাগরিক হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একটা সাধারণ মানুষ করতে পারে, শেয়ার করতে পারে, কিন্তু একজন শিক্ষক হিসেবে যেখানে আমি একটা গবেষণা, যখন একটা গবেষণা বা থিসিস আমি করি, তখন প্রত্যেকটা ফুট নোট কোথায় থেকে আমি রেফারেন্সে নিয়েছি সেটা আমি দেখি। কিন্তু আপনি এমন একটা অভিযোগ নিয়ে আসলেন যেখানে যিনি বলেছেন, আমি ওনার বক্তব্যটা শুনেছি, উনি বলেছেন আওয়ামী লীগের যারা পুরুষরা চলে গিয়েছে তার নারীরা আমাদের কাছে সেফ থাকবে, কারণ তারা মনে করবে যে আমরা নারীদের প্রতি সম্মান রাখি। যেটা ডাকসু ইলেকশনে, বিভিন্ন ইলেকশন আপনারা দেখেছেন, মেয়েরা প্রচুর পরিমাণ ভোট দিয়েছে। কেন দিয়েছে? মেয়েরা মনে করে শিবিরের কাছে তারা নিরাপদ, এই জন্য। এখন সে জিনিসটাকে আপাতত যখন বললো, ইসলামের সাথে কানেক্ট করলো, গনিমতের মাল অনুযায়ী যে প্রত্যেকটা নারীকে নাকি এটা তাকে তার সম্পদ, মানে ব্যাপারটা এমন এমন হয়েছে। আপনি এখন ব্যাপারটা এমন করলে আমারও মামলা করতে হবে। গনিমতের মাল বললেন কেন? আমি আসবো। আমি যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে এই যে আপনি যে ব্যাখ্যাটা তখন দিলেন একটা টক শোতে, আপনি জানেন শিক্ষক মানুষ, একটা পিএইচডি শিক্ষক মানুষ, আপনি যখন বললেন, তাহলে শুধুমাত্র ব্যক্তি না, একটা দল আপনার বিরুদ্ধে মানহানির মামলা করা দরকার ছিল, একটা দল। কারণ আপনি ইসলামকে ছোট করেছেন, আপনি এমনভাবে এটাকে অ্যাড্রেস করেছেন, আপনি একটা সাধারণ একটা ফটো কাটনি, এরপরে তো আপনি ক্ষমা চাননি, আপনি তো ক্ষমা চাননি, আপনি তো ক্ষমা চাননি, আপনি এটা যখন ভুল হয়েছে আপনি সেটা ক্ষমা চাওয়া দরকার ছিল। যে ক্ষমা চাওয়ার পরে যদি আপনার বিরুদ্ধে মানহানি মামলা হতো সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারতেন, কিন্তু সেটি করেননি। আপনি একটা দলকে ভয়ঙ্করভাবে একটা ব্লেম দিয়ে দিলেন, একটা দল আপনি বারবার বলতে থাকেন নারী বিদ্বেষী, অথচ তারা যেভাবে প্রকাশ করছে যে নারীকে 5 ঘন্টার জন্য নিয়ে আসার জন্য তাদের প্রত্যেকটা জায়গায় তারা নারীকে ইনভলভ করছে, এটা নারীদেরকে সম্মান দেওয়া হচ্ছে। এবং ডাকসুতে আপনি প্রত্যেকটা ইলেকশনের পরবর্তীতে তারা নারী বান্ধব যে কার্যক্রমগুলো নিয়েছে, আমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন যে ভবঘুরে যারা মাদকাসক্ত তাদের থেকে নারীদেরকে সেভ করার জন্য, যাতে হল থেকে বের হয়ে রাতে নিরাপদ থাকে, তারা যে পদক্ষেপগুলো গ্রহণ করছে সেভাবে করছে। তার মানে আঙ্গুল বাঁকা করবে, মানে জামাত আসলে শক্ত লাইনে যেতে পারে এই গণভোট নিয়ে, সেটা আপনি বলছেন। আঙ্গুল বাঁকা করা এটা একটা রাজনৈতিক বক্তব্য। আমি মনে করি রাজনীতিক যখন মানুষের রাজনীতি বক্তব্য দেয়, বহু ধরনের বক্তব্য দেয়, কিন্তু এর পাশাপাশি উনি যখন মির্জা ফখরুল সাহেবকে ফোন দিলেন, তার মানে তো নমনীয়তার একটা বিষয় আছে। আমরা একসাথে 17-18 বছর একসাথে ছিলাম, আমরা 17-18 বছর একসাথে ছিলাম, ভাই ভাই তো দ্বন্দ্ব হয়, ভাই মানুষ যখন বাইরের সাথে দ্বন্দ্ব হয় তখন ভাই এক হয়ে যায়, আবার যখন ভাই ভালো হয় তো নিজেদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। সাহেবের এই বক্তব্যকে খুব সিরিয়াসলি না নিলেও চলে, এটা নেওয়ার বিষয় নেই। আমি মনে করি এটা রাজনীতি বক্তব্য, এবং আমি মনে করি যেহেতু উনি সাথেই মির্জা ফখরুল সাহেবকে ফোন দিয়েছে, এটা একটা মহানুভবতা প্রকাশ করেছেন। আমি মনে করি এটা রাজনীতি সংস্কৃতি। নারিন ইসলাম খান, আপনি নিশ্চয়ই আপনাকে নিয়ে যেটি বলেছেন আমি জানি আপনি ওটা তো বলবেনই, কিন্তু আমার যে প্রশ্নটির উত্তর দিয়ে ওটি বলার চেষ্টা করেন সেটি হচ্ছে যে জামাত ইসলামের এই আজকের নাইবা আমিরের যে বক্তব্য সেটার আসলে প্রায়োগিক অর্থ কি আমাদের রাজনীতিতে, এবং যেটি আমাদের ভাই বলছিলেন আলমামুন রাসেল, যেটিকে খুব সিরিয়াসলি নেওয়ার সুযোগ নাই, কারণ তারপরে জামাত উদ্যোগী হয়ে বিএনপি মহাসচিবকে ঐক্যবদ্ধভাবে বসার জন্য ফোন করেছেন, এবং জামাত এটিও বলছে যে আলোচনায় এই খেলায় রেফারি হিসেবে তারা প্রধান উপদেষ্টাকে চান, প্রয়োজনে তার মানে প্রধান উপদেষ্টা সহ বসারও এক ধরনের প্রস্তাব জামাতের পক্ষ থেকে আছে, সেটিকে নিশ্চিত ভালোভাবে দেখার সুযোগ আছে বোধহয় আপনারও। হ্যাঁ, এই যে আপনি বললেন যে ভাই বললেন
জামাতের প্রধানের এই কথা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, তাহলে আমি যদি বলি যে আমি যা বলেছি সেটাকেও সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। জামাত হচ্ছে ইমোশনাল কার্ড অলওয়েজ প্লে করে। ধরেন উনারা যখন বলবে সেটা হচ্ছে ইমোশনাল স্টেটমেন্ট, সেটাকে আপনি সিরিয়াসলি নিতে পারবেন না। কিন্তু বিএনপির নয়ন যখন একটা স্লোগান দেয় সেটা হয়ে যায় তারেক রহমানের বক্তব্য, তাই না? তাহলে এই যে দেখেন, এই যে কন্ট্রাডিক্টরি, ইসলাম কি এটাকে পারমিট করে? ভাইয়ের কথার উত্তরও আমার মনে হয় আমি এখানেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি যে প্রশ্নগুলোর উত্তর খুব কঠিনভাবে শক্তভাবে জাতির সামনে দিতে চাই, উনি প্রথমে একটি শব্দ বলেছেন আমি ইসলামকে অবমাননা করেছি। জামাতে ইসলামী কি ইসলামের সার্টিফিকেট নিয়েছে যে আমি জামাতে ইসলামীকে নিয়ে কিছু বললে ইসলামকে অবমাননা করা হয়? এই কথাগুলো সেদিনের টকশোতে মির্জা গালিব ডিরেক্টলি আমাকে বলেছেন যে আপনি জামাতোফোবিক। আমি তখনই টকশোতে লাইভে তাকে বলেছি যে আপনি যে এই কথাটি বললেন, এখন আমার প্রতি যে সাইবার বুলিং হবে সেটা দায়ভার কি আপনি নেবেন? এবং বিশ্বাস করেন 2 দিন পরে উনি কিন্তু ওই কেসের একজন সাক্ষী। ভাই আমাকে একটা কথা বলেন আইনজীবী হয়ে যে আমি কেন ক্ষমা চাই নাই। আমি কিভাবে ক্ষমা চাবো? উনারা একটা কেস করে সমন জারি করেছেন, আমাকে নোটিশ দেননি। হ্যাঁ, আপনি যদি আমার কাছে ক্ষমা চান যে আমাকে ক্ষমা চাইতে হবে, ভুল স্বীকার করতে হবে, আপনি আমাকে নোটিশ পাঠাবেন না? ওই লোকটি যিনি কেসটি করেছেন তিনি মিডিয়াতে এসে বলেছেন, আর এই বক্তব্য দেওয়ার পর আমার তো সব কিছু কি এআই মনে হচ্ছে। উনি যখন এটি মিডিয়াতে বলেছেন যে উনাকে ক্ষমা চাইতে হবে, আমি তো বিশ্বাসই করি নাই যে উনি এটা, আমি তো ভেবেছি এআই। তাহলে আমি কিভাবে, আমি কি মানে নিজে থেকে যে ক্ষমা চাবো? এটা কি কোনো লিগ্যাল প্রসিডিওর নাই? তারপরে উনি আরও কিছু কথা বলেছেন যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক কি করে এই তথ্য একটি দলের বিরুদ্ধে দেয়। আমি কোনো দলের বিরুদ্ধে তথ্য দেইনি, একজন ব্যক্তির বিরুদ্ধে দিয়েছি, এবং তখনই দিয়েছি যখন 2 সপ্তাহ ধরে এই কার্ডটি সবাই শেয়ার করেছে। আমার কাছে অজস্র স্ক্রিনশট আছে। আমার প্রশ্নটি হলো 2 সপ্তাহে তাদের মানহানি হলো না? যখনই একজন শিক্ষক এবং তার জেন্ডার নারী, তখন তিনি বললেন, তখনই তার মানহানি হয়ে গেল। নারী কি তার কাছে এতই মানে খুব ভয়ঙ্কর কোনো কিছু যে নারী বললে মানহানি হয় আর পুরুষ বললে মানহানি হয় না? বিষয়টা কি তাই? এবং এই যে তারা মানে কি আপনি এরকম যে ধরেন আরেকটা পুরুষের নামেও যদি মানহানির মামলা করে তাহলে আপনার নামে মানহানির মামলা করাটা ন্যায্যতা পায় না? আমি আসলে এটা মনে করি যে আপনি যখন এই প্রশ্নটা করবেন, আমি মনে করি জুলাই পরবর্তী সময়ে এই মানহানির মামলা কে করতো? এবি সিদ্দিকী নামের একজন লোক সারা দুনিয়া মানহানির মামলা করে ফেমাস হতে চাইতো, তাই না? এবং দেখেন ওই টকশোতে কিন্তু মির্জা গালিব একটাও প্রতিবাদ করেনি। এবং উনি কি বলেছেন জানেন? টকশোটি দেখবেন, উনি বলেছেন যে একজন 3য় লেয়ারের নেতার বক্তব্যকে গোনায় ধরার কিছু নাই। হ্যাঁ, উনি আবার ওনার নেতাকে 3য় লেয়ারের বলেছেন। সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি ওইখানে। তার মানে আমি মনে করি যে আপনার পক্ষে কথা না বললে আপনার মানহানি হয়, আর আপনার পক্ষে বললে আপনার মান উন্নয়ন হয়, এটাতে আমি বিশ্বাস করি না। এবং মিশু, আমি মনে করি যে কথাটি আমাকে অলওয়েজ বলা হয় যে একজন শিক্ষক হিসেবে আমি এই কথাটি কিভাবে বললাম, একজন শিক্ষক যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলে তার যথেষ্ট কাজ থাকে যেটি হাজার হাজার লাখ লাখ শেয়ার হয়ে যায়, তার এইটার রিয়েল সোর্সটা যাচাই করার থাকে না। তাহলে আপনি ভারতের মতো করেন, ভারতে কিন্তু একটা আইন হচ্ছে মনে হয় যে এআই রিলেটেড কিছু থাকলে তার নিচে লেখা থাকতে হবে এআই। এবং তার সাথে সাথে আমি আরও একটি কথা বলতে চাই, আমার ভাই বলেছেন যে উনার ওই বক্তব্যটি আছে, আপনি খুঁজে দেখবেন মিশু, এই ঘটনার পরে আমি কোথাও ওনার এই বক্তব্যটি আর খুঁজে পাইনি। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আপনি মানহানির কেস করতে পারেন, আপনি যাই করতে পারেন, কিন্তু এগুলোতে আমি গত 17 বছরের প্রতিচ্ছবি দেখতে পাই। এবং আমি মনে করি যে যে কথাগুলো উনি এই মুহূর্তে বলেছেন যে আমি ইসলাম বিদ্বেষী কথা বলেছে, আমি মনে করি এটা একজন নারী হিসেবে এই কেসটি হওয়ার পরে আমি নিরাপত্তাজনিত সমস্যায় ভুগবো। এবং আপনি জানেন ইসলাম এমন একটি সেন্সিটিভ বিষয় আমাদের দেশে যে ইসলাম নিয়ে আপনাকে যখন ইসলামোফোবিক বলবে, আপনাকে যখন জামাতোফোবিক বলবে, আপনার নিরাপত্তাটা সেই মুহূর্তে আপনি ভালনারেবল একটা জায়গায় চলে গেল। এবং আমি মনে করি আমার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এই ঘটনার পরে এবং এই ভাইয়ের বক্তব্যের পরে। তাজনুবা, আপনার মূল প্রধান নেতা যিনি জনাব নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে 10 বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব। আপনারা বরাবরই কিন্তু এটা বলে আসছেন যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এনসিপি করবে না। এটা খানিকটা সাংঘর্ষিক নাকি এটাও সাংবাদিকরা মিসকোট করলো সেটি বোঝা জরুরি। পাশাপাশি এখন যে রাজনৈতিক সংকট হচ্ছে তার জন্য আবার বিএনপিকেও আংশিকভাবে দায়ী করেছেন আক্তার সাহেব, আপনার দলের সদস্য সচিব। আবার এটিও এনসিপি বিবৃতি দিয়ে বলছে সরকারের ভেতরের একটা অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে। মানে এনসিপি আসলে ঠিক কোন জায়গা থেকে রাজনীতিটা দেখছে সেটা একটু বুঝতে চাই আপনার কাছে। তার আগে একটা বিরতি নিয়ে দর্শক ফিরছি একটু পরে।
দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টা। আমরা একটু এনসিপির রাজনীতি নিয়েও কথা বলতে চাই। ডাক্তার তাজনুভা জাবিন আছেন আমার সঙ্গে। তাজনুভা, 300 আসনে নির্বাচন করার লক্ষ্য, আবার ধরেন আপনারা বলছেন সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ করে বেগম জিয়া আসনে নির্বাচন করবে, সেখানে আপনারা প্রার্থী দিচ্ছেন না। 10 বছরের ভিতরে ক্ষমতায় যাওয়া না গেলে রাজনীতি ছেড়ে দেবো, তার মানে কি এবার একটি দল ক্ষমতায় যাবে, তারপরের বার এনসিপি ক্ষমতায় যাবেই, এরকম কোনো, এগুলো কি ওই যে মেটিকুলাস ডিজাইন এইসবের কথা শোনা যায়, তার অংশ কি সত্যি সত্যি এনসিপি? এবং আপনারা এখন বিএনপিকেও দোষারোপ করছেন, সরকারের সঙ্গেও মনে হচ্ছে একটা টানাপোড়েন চলছে, কারণ বলা হচ্ছে যে সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন মঞ্চালের পায়তারা করছে। এনসিপি আসলে কোথায় দাঁড়িয়ে? সরকারের সাথে টানাপোড়েন সব দলেরই আছে এখন। আচ্ছা, আপনি বিরতিতে যাওয়ার আগে যেটা বললেন যে আমরা বলেছি আমরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করব না, আবার আজকে আমাদের আহ্বায়ক সাহেবের এই বক্তব্য, নাহিদের এই বক্তব্যটা আসলে এক ধরনের ভিশনারি, এবং ওই মনোভাব থেকেই বলেছে যে আমরা মানে আমরা নিজেদেরকে, কারণ এই বক্তব্যে কিন্তু সে বলেছে গণ অভ্যুত্থান অলরেডি আমাদেরকে 10-15 বছর এগিয়ে দিয়েছে। সো এর পরবর্তীতে আমরা আসলে এককভাবে সরকার গঠন করতে চাই। আমার মনে হয় এটা একটা মোটিভেশনাল সবার জন্য, মানে আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই এটার একটা ভিশন পাওয়া যায়। এটা আসলে এক ধরনের ভিশনারি মন্তব্য বলেই আমি মনে করি। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করব না, এটা বলতে আসলে আমরা যেটা বোঝাই যে আমাদের সংস্কার প্রস্তাব যেগুলোতে আমরা রাজি, সেটা থেকেই কিন্তু বোঝা যায় এই যে যে সরকার গঠন করবে বা সরকারি দলই যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কবজা করে ফেলে, বা এমপিরা যে আইন প্রণয়ন করার কথা তা না করে একদম টেন্ডারবাজি থেকে শুরু করে আধিপত্য বিস্তার থেকে শুরু করে স্থানীয় প্রশাসকদেরকে বাদ দিয়ে এমপিরাই ওইখানে সব কিছু করে। আমরা কিন্তু আমাদের বক্তব্যে প্রায় বলি যে এমপিরা যদি শুধু আইন প্রণয়ন ছাড়া যদি স্থানীয় প্রশাসনে হাত দিতে না পারতো, তাহলে এমপি হওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যেত না। সো আমরা কিন্তু এই গণতান্ত্রিক পরিবর্তনগুলা চাই, এবং ক্ষমতা কেন্দ্রিক বলতে আমরা কিন্তু এটাই আসলে বুঝাই যে যে পুরনো মানে কাঠামোটা আছে, রাষ্ট্র কাঠামোটা আছে সব সেক্টরেই। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ এর খসড়া দিয়েছে 2025-এ। ওখানেও কিন্তু আপনি দেখবেন, এটা নিয়ে আমাদের অবজারভেশন আছে, ওখানেও কিন্তু আলটিমেটলি নাম পরিবর্তন হয়েও কিন্তু সব সরকার প্রধানের হাতে অনেক কিছু থাকে, জবাবদিহিমূলক কমিটি, এই সেই অনেক কিছু থাকে, এটা তো কাগজ। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমাদের কিন্তু খুব ত্যক্ত অভিজ্ঞতা আছে। তো ক্ষমতা কেন্দ্রিক বলতে কিন্তু আমরা সরকার যে গঠন করবে তার জবাবদিহিতাটা যাতে নিশ্চিত হয়। আর সরকারের কারা নির্বাচন বানচালের পায়তারা করছে, এটা আসলে সরকারের মধ্যে একটা অংশ এটা মানে নাম বলতে আপনারা কেন ভয় পান? মানে এই উপদেষ্টাদের নিয়ে একমাত্র বিএনপি শুরুর দিকে 3 জন উপদেষ্টার নাম বলেছিল, পরে জামাতও উপদেষ্টাদের নাম বলে না, যারা সরকারের ভেতর থেকে একটা বিকল্প সরকার চালাচ্ছে, আপনারাও বলেন না? না, নাম আসলে এভাবে নাম বলার মতো না। আপনি দেখেন যখন অনেক সাইডের মানুষ নিয়ে আপনার সরকারটা গঠন হয়, তখন কিন্তু পরস্পর বিরোধী এরকম বক্তব্য থাকবেই। আর এই নির্বাচন বানচাল, আপনি দেখেন অ্যাটর্নি জেনারেলের সাহেব তো নির্বাচন করবেন, ওনার 7 মাস আগের একটা বক্তব্য দেখছিলাম আমি, 30 উইকস অ্যাগো। তো উনি কমপ্লিটলি রাজনৈতিক বক্তব্য দিচ্ছিলেন। তো তখন তো আমরা জানতাম না, যখন এখন সবাই আসিফ বা মাহফুজের পদত্যাগ চায়, যদিও তারা ছাত্র প্রতিনিধি হিসেবে গেছে। তো আমরা তো আসলে জানতাম না যে ওখানের ভিতর কারা অন্য দলের আছে। তো উনি অ্যাটর্নি জেনারেল পদের থেকে কিন্তু কমপ্লিটলি রাষ্ট্রীয় উনি অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। এবং না, আপনি যখন একটা দায়িত্ব গ্রহণ করবেন, হ্যাঁ, তখন আপনি যখন একটা রাজনৈতিক দলের পক্ষে প্রচার করবেন, বক্তব্য দিবেন, সেটা কিন্তু দেখতে বাংলাদেশের অভিজ্ঞতার প্রেক্ষিতে কিন্তু খুব। সো এরকম পরস্পর বিরোধী তো ওখানে অনেক ধরনের এলিমেন্টই আছে। সো এই ধরনের কথাবার্তা আসবে, এটাই আমার কাছে মনে হয় স্বাভাবিক। আমি একদম শেষ সময়ে আল মামুন রাসেল, আমরা আর কারো কোনো ব্যক্তিগত ইস্যু আলোচনা না করে যদি বলি, কোনো কারণে যদি গণভোট নিয়ে ঐক্যটা না হয়, ধরেন এই 7 দিনের ভিতরে 4 দিন সম্ভবত গেল, আর শুক্র শনি রবি আর মাত্র 3 দিন আছে হাতে, তাহলে আসলে ভবিষ্যৎ কি? এবং নির্বাচন কোনো কারণে না হলে আসলে কার লাভ? দেখেন, আসলে যদি গণভোট না হয় বা নির্বাচন পেছায়, তাহলে এটা সত্য, এটা ধরে রাখেন, এই সরকার আর কন্টিনিউ হতে করতে পারবে না। তখন হবে কি 1-11-র মতো আরেকটি অবস্থা বাংলাদেশকে বিরাজমান করবে। তাহলে গণভোটের দাবি থেকে জামাত সরে আসতে পারে, এমনই অবস্থা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মানে আপনি শুরুতেই বলেছি যে গণভোটটা কেন প্রয়োজন, জুলাই সনদের কি বলে এটার বৈধতা কেন প্রয়োজন, এটা দেশের স্বার্থে প্রয়োজন, এবং এই বর্তমানে যারা আছে তাদের সিকিউরিটি এবং তাদেরকে বৈধতা দেওয়ার জন্য এটা প্রয়োজন।
এটা 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 আমি মনে করি গণভোট এবং জুলাই সনদের যে আইনি ভিত্তি, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট যে এটা পার্লামেন্ট। সকলেরই হওয়া উচিত, সকলেরই দাবি হওয়া উচিত। এবং যে গণভোট নিয়ে বারবার কথা আসছে যে গণভোট প্রয়োজন নেই, গণভোট হচ্ছে, গণভোটটা নিয়ে আমার মনে হয় সকলেই সিরিয়াস হওয়া উচিত। কারণ গণভোটটা যদি না হয়, সিরিয়াস তো সবাই হয়েছে বলে একমত হয়েছে, এখন সেটা কবে হবে সেটা নিয়ে বিরোধ এই পর্যায়ে যাবে যার একটা 111-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, আপনি যেটা আশঙ্কা। আপনি দেখেন এখানে বারবার যেটা কথা আসছে, এটা এই জুলাই সনদের পরে স্বাক্ষর করার পরে এই যারা সংস্কার কমিশন তারা একটা উপস্থাপন করেছে, ওনারা বলেছেন যে পরবর্তীতে এটা এই নির্বাচিত হওয়ার পরে প্রথম যে 3 মাস থাকবে, এই 3 মাস থাকবে হচ্ছে গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা শুধু কিন্তু এখন না, আপনি দেখেন 70-এ যে ইলেকশন হয়েছে, পাকিস্তান 70-এ যে ইলেকশন হয়েছে, 70 ইলেকশনের সময় কিন্তু পাকিস্তানের কোনো সংবিধান ছিল না। 70 ইলেকশনটা হয়েছে সংবিধান প্রণয়ন করার জন্য, এবং কি সেখানে একটা এলওপি জারি হয়েছে। এলওপি মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স। সেখানে বলা আছে যে এই 70 ইলেকশনে যারা নির্বাচিত হবে তাদের প্রথম 3 মাস তাদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা। পরবর্তী কন্টিনিউ হবে হচ্ছে পরবর্তীটা জেনারেল সংসদ হিসেবে কার্যকর হবে এলওপি। কিন্তু এখনো পর্যন্ত ওনারা যেটা ঘোষণা করেছে এটা এলওপির মতোই ওয়ান কাইন্ডস অফ, কিন্তু এটা এখনো অর্ডিন্যান্স হিসাবে হয়নি। কারণ এটা এখন এই জন্য হওয়া দরকার। আপনি যে জুলাই সনদ যতই স্বাক্ষর করেন, যতই কিছু করেন, এটা একটা এমওইউর মতো, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মতো একটা কাগজ, কোনো লিগ্যাল ভ্যালিডিটি নেই। এটা ভ্যালিডিটির প্রয়োজন, একটা এলওপি করা, একটা অর্ডিন্যান্স জারি করা, এবং কি পরবর্তীতে এটার এই যে প্রথম 3 মাসের যদি হচ্ছে গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না করে এটাকে যদি বৈধ না দেওয়া হয়, দেখেন গণভোটটা কেন? আপনি দেখেন আমাদের যে সংসদের যে বিষয়গুলো আসে, যে আমরা প্রতিনিধিকে ভোট দিই, প্রতিনিধি হচ্ছে একটা গণপরিষদ করে, কিন্তু যখন যেহেতু এখানে আমাদের কোনো সংসদ নেই, তাহলে এই প্রতিনিধি তো তৈরি করার সুযোগ নেই। তাহলে কি করতে হবে? আপনাকে একটা গণভোটে যেতে হবে, প্রত্যেকে ভোট দিবে, জনগণ ভোট দিবে। এখানে তো কোনো দলকে ভোট দেওয়ার জন্য সুযোগ দিচ্ছেন, জনগণকে ভোট দেওয়ার জন্য, জনগণের হাতে ছেড়ে দিবে। জনগণ যদি মনে করে দেশের জন্য প্রয়োজন, হ্যাঁ হবে, আর প্রয়োজন না হলে না হবে। জি, ডক্টর নাহিন, জামাত ইসলামের নেতা জনাব তাহের সাহেব এটাও বলেছেন যে গণভোটের যে খরচ সেটার কথা বলেন, মানে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় সেই টাকা দিয়ে একটা গণভোট করা যায়, তাই গণভোটের টাকার অভাব হবে না। এই চাঁদাবাজি বলতে আসলে মানে এই চাঁদাবাজিটা আসলে কারা করে এটি নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু মূল দায়টা বিএনপির দিকেই ইঙ্গিত করেন বলে মনে হচ্ছে। তাই তো, আসলে হচ্ছে কি, চাঁদাবাজি তো আবার জামাতের কাছে হাদিয়া, তাই না? তাদের তো আবার একটা ধর্মীয় ব্যাখ্যা আছে, এটা হাদিয়া। আপনি যে কমেন্টটা করলেন না, এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম, কারণ এটা আমার কাছে এমন লাগলো যে একজন দলের একজন এত বড় নেতা, চাঁদাবাজি কি মানুষ শখ করে দেয়? চাঁদাবাজি তো জোর করে হয়। চাঁদাবাজির টাকার সাথে কি করে গণভোটের টাকাকে উনি এক করলেন? মানে চাঁদাবাজি, গণভোটের টাকা তো সরকার থেকে আসে, আবার ট্যাক্সের টাকা থেকে আসে, চাঁদাবাজি আপনি জোর করে আদায় করে নেন। তাহলে চাঁদাবাজির টাকা দিয়ে গণভোট হবে, যে একজন দলের নেতা এই কথা বলতে পারে, আমার তো প্রশ্ন জাগে যে অর্থের বৈধতা সম্পর্কে তার কি ধারণা আছে, তাই না? তো আমি মনে করি যে এখন এটা বললেও আবার বলবে উনি আবেগী বক্তব্য দিয়েছেন, তাই না? ওনাদের সব বক্তব্যই তো আসলে আবেগী বক্তব্য হয়। এই জায়গা থেকে আমি আরেকটা প্রসঙ্গে একটু বলতে চাই যে তাসনুভা যখন বললেন যে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য 7 মাসে খুবই রাজনৈতিক ছিল, কিন্তু সমস্যাটা কি জানেন? কিছু স্পেসিফিক মানুষের কিছু জিনিস যেটা বিএনপির সাথে সম্পর্কযুক্ত হয় তখন আমাদের চোখে পড়ে, কিন্তু বাংলাদেশের সরকারের মানুষজন যখন বললেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, তখন আমাদেরকে মনে হয় না যে এটা কোনো দলীয় বক্তব্য হতে পারে। আমাদের তখন এনসিপিকে আমরা দেখেছি যে কিভাবে সরকারের মানে পৃষ্ঠপোষকতা তারা পেয়েছে, তারপরও আমাদের মনে হয় না যে এটা কোনো দলীয় বিষয়, তাই না? তো তার মানে বিষয়টা হয়ে গেছে কি যে সমস্ত কিছুই আপনার পছন্দ হলেই সেটা পক্ষে, আপনার পছন্দ না হলেই সেটা বিপক্ষে, এবং মানহানি। ডক্টর খান, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আল মামুন রাসেল, ধন্যবাদ তাজমা জামিন। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।